স্বাগত জানাচ্ছি কি শিক্ষা বিষয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দকে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সীমান্ত আদর্শ কলেজের সম্মানীয় সুদক্ষ অধ্যক্ষ জনাব মোহাম্মদ আইজুর রহমান স্যারের নির্দেশক্রমে আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আজ মহামারী কোভিড-19 কারণে বিশ্বব্যাপী একটি মহাবিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আর সে কারণেই আমরা প্রত্যেকেই এখন ঘরবন্দি। এখন আগের মতো আমরা বাহিরে স্বচ্ছন্দে নিরাপদে চলাফেরা করতে পারি না, কিন্তু তাই বলে আমাদের জীবন থেমে থাকবে না। বিকল্প উপায়েই আমাদের জীবনের কাজগুলোকে আগিয়ে নিতে হবে। তাই আজকে অনলাইন ক্লাসের প্রয়োজন। আমি আশা করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তোমরা প্রত্যেকেই নিজ পরিবার পরিজনের সাথে ঘরেই অবস্থান করছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনা করে একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা প্রথম পত্রের 3 অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। দ্বিতীয় পরিচ্ছেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অণুজীব সার। এই অণুজীব সারের নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর সাথে প্রাসঙ্গিক কিছু কথাও আমার বলতে হবে। যেমন প্রথমে সার কি? সার বলতে আমরা পুষ্টি উপাদানের বাহককে বুঝি। গাছের পুষ্টি উপাদানগুলো এই সারের মধ্যেই বিদ্যমান থাকে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে উদ্ভিদ তার জীবন চক্র সম্পন্ন করার জন্য 17টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। এই 17টা এই পুষ্টি উপাদানে কোনো একটি তার জীবদ্দশায় যদি ঘাটতি পড়ে, তা উদ্ভিদ তার জীবন চক্র সম্পন্ন করতে পারে না, কোনো না কোনো জায়গায় ত্রুটি থেকে যায়। তো এই 17টা পুষ্টি উপাদানের মধ্যে 3টি পুষ্টি উপাদান, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলো উদ্ভিদ পানি এবং বাতাস থেকে গ্রহণ করে, কিন্তু বাকি 14টা পুষ্টি উপাদান মাটির থেকেই গ্রহণ করে। তো যখন আমরা জমিতে সার প্রয়োগ করি, তখন মাটিস্থ বিভিন্ন অণুজীবগুলো এবং অন্যান্য শক্তির মাধ্যমে এই সারগুলো বিয়োজিত হয়ে এর থেকে পুষ্টি উপাদানগুলো বেরিয়ে আসে এবং মৃত্তিকার পানিতে দ্রবীভূত হয়ে যায়। পরবর্তীতে গাছ শিকড়ের মাধ্যমে এই খাদ্য উপাদানগুলো গ্রহণ করে। তো যখন কোন একটা জমিতে বছরের পর বছর ফসল লাগানো হয়, তখন এর এই পুষ্টি উপাদানের ঘাটতি সৃষ্টি হয় এবং যদি পুষ্টি উপাদান সঠিকভাবে সরবরাহ না করা হয়, তবে পরবর্তীতে ফসল উৎপাদন ব্যাহত হয়। এই জন্য যখন কোনো একটা ফসল উৎপাদন করা হয়, ঠিক তারপরেই পুষ্টি উপাদানের সরবরাহ প্রয়োজন হয়। তো আমরা দেখি যে মৃত্তিকা ভান্ডার থেকে, পুষ্টি উপাদানের ভান্ডার থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টা পুষ্টি উপাদান উদ্ভিদ বেশি গ্রহণ করে, যে কারণে এইগুলো বেশি পরিমাণে আমাদের মাটিতে সরবরাহ করতে হয়। তো এইটা করা হয় সারের মাধ্যমে। সেই জন্য আমরা সারের সংজ্ঞা হিসেবে বলতে পারি ফসলের
ফসল উৎপাদনের লক্ষ্যে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য যখন প্রাকৃতিক কোনো উৎস হতে প্রাপ্ত অথবা কৃত্রিম ভাবে তৈরি জৈব বা অজৈব দ্রব্য, যে সকল জৈব অজৈব দ্রব্য মাটিতে প্রয়োগ করা হয় সেটাই মূলত সার। আমি আবার বলছি, উদ্ভিদ উৎপাদনের লক্ষ্যে, ফসল উৎপাদনের লক্ষ্যে এবং মাটিস্থ পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত অথবা কৃত্রিম ভাবে তৈরি যে সকল জৈব এবং অজৈব দ্রব্য মাটিতে প্রয়োগ করা হয় সেগুলোকে সার বলা হয়। এই সার প্রয়োগ করলে শুধু কিন্তু মাটির পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয় না, সাথে সাথে মাটির ভৌত, রাসায়নিক, জৈবিক এই গুণাবলীগুলোরও উন্নতি ঘটে। এই জন্য আমাদের প্রয়োজনে এই সার জমিতে প্রয়োগ করতে হয়। তো আমরা যদি এখন সারের শ্রেণীবিভাগ নিয়ে একটু আলোচনা করি, আমরা দেখতে পাই কোন উৎস থেকে তৈরি বা তার গুণাগুণ কি এবং কিভাবে কোন প্রক্রিয়ায় তৈরি, এর ভিত্তিতে আমরা সারকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো জৈব সার, তারপরে অজৈব সার বা কৃত্রিম সার বা রাসায়নিক সার, আর একটা হলো অণুজীব সার। এই সারকে আমরা এই সারের যে শ্রেণীবিভাগ বললাম, ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার, এখানে আমরা মাত্র 3 ভাগে সারকে ভাগ করতে পারি। জৈব সার, জৈব সার, 2 অজৈব সার বা রাসায়নিক সার বা কৃত্রিম সার, আর 3 হলো অণুজীব সার। এখন আমরা আসি জৈব সার। জৈব সার হলো জৈব উৎস থেকে প্রাপ্ত যে সার, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে যে সার তৈরি হয় সেটা হলো জৈব সার। এবং এই জৈব সার সাধারণত আমাদের গবাদি পশুর মলমূত্র, উদ্ভিদের দেহাবশেষ, খামারের আবর্জনা এইগুলো থেকেই তৈরি হয়। আমাদের দেশে উল্লেখযোগ্য জৈব সারের মধ্যে গোবর সার, সবুজ সার, কম্পোস্ট সার বা আবর্জনা পচা সার, খৈল, এই ধরনের যে সারগুলো আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়াও শুটকি মাছের গুঁড়া, হাড়ের গুঁড়া, এগুলো আমরা জৈব সার হিসাবে আমরা বেশি ব্যবহার করি। আর অজৈব সার বলতে সাধারণত যে সার কলকারখানায় বিভিন্ন অজৈব বা রাসায়নিক পদার্থ থেকে তৈরি করা হয় কৃত্রিম উপায়ে, সেটা হলো অজৈব সার। তো এই অজৈব সারগুলো গাছের জন্য একাধিক পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে। কোনো অজৈব সার একটি মাত্র পুষ্টি উপাদান সরবরাহ করে, কোনোটা 2টি পুষ্টি উপাদান সরবরাহ করে, কোনোটা 3টি পুষ্টি উপাদান সরবরাহ করে। এই ধরনের আমরা অনেক অজৈব সার দেখতে পাই। আমাদের দেশে সাধারণত আমরা উল্লেখযোগ্য অজৈব সারের মধ্যে ইউরিয়া, মিউরেট অফ পটাশ, এর বাইরে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ডাইসালফেট যেটাকে ড্যাপ বলা হয়, এর বাইরে সিঙ্গেল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, এই ধরনের সারগুলোই বেশি ব্যবহার করা হয়। এইগুলো সবই কৃত্রিম ভাবে তৈরি করা হয়। আর শেষার্থ যে সারটি আমি লিখেছি অণুজীব সার। অণুজীব সার বলতে অণুজীব যখন সুপ্ত অবস্থায় ব্যবহার করা হয় যে সারের মাধ্যমে, সেটা হলো অণুজীব সার। এই অণুজীব সার আমাদের পরিবেশকে কোনো ক্ষতি করে না, বরঞ্চ উপকারী অণুজীবগুলো আমাদের বিভিন্নভাবে উপকারী করে থাকে। তা
আমাদের দেশে কতগুলো অণুজীব সার ব্যবহার করা হয়, যেমন অ্যাসিটোব্যাক্টার অণুজীব সার, অ্যাজোলা অণুজীব সার, রাইজোবিয়াম অণুজীব সার, এই ধরনের অনেকগুলো অণুজীব সার আমাদের দেশে ব্যবহার করা হয়। তো এখন আমরা আমাদের সার সম্পর্কে একটা ধারণা হলো। এখন আমরা যদি অণুজীব সারের উৎপাদন কৌশলের দিকে আসি, তো শুরুতেই আমাদের অণুজীব সারের সংজ্ঞাটা আরেকটু ভালো করে জানতে হবে আমাদের, যে অণুজীব সার বলতে কি বোঝায় সঠিকভাবে। অণুজীব সার আমরা আগেই বলেছি যে অণুজীব গুলোকে সুপ্ত অবস্থায় ব্যবহার করা হয় যে সারের মধ্যে, কিন্তু এমনি তো হাতে ধরে অণুজীব গুলো আমরা মাটিতে দিতে পারবো না, দিলেও সেটা সার হবে না। এই জন্য কি করতে হয়, অণুজীব গুলো একটা মানে কিছু সংখ্যক বা একগুচ্ছ অণুজীব একটি বিশেষ মাধ্যমে এগুলো জন্মানো হয়, জন্মাইয়ে তারপরে একটা বিশেষ বাহকের মাধ্যমে এটা জমিতে প্রয়োগ করা হয়, এবং তখনই এটা সার হিসেবে আমরা এর থেকে উপকারটা পেতে পারি। এই জন্য আমরা যদি সংজ্ঞা হিসেবে বলি, যে যখন একগুচ্ছ অণুজীব বিশেষভাবে জন্মিয়ে বিশেষ বাহকের মাধ্যমে জমিতে প্রয়োগ করা হয়, তখন সেটাকে অণুজীব সার। অর্থাৎ আরো সংক্ষেপে বলতে গেলে, যে অণুজীব গুলোকে যে সারে আমরা ব্যবহার করছি সেটাই হলো অণুজীব সার। তো এই অণুজীব গুলো আমাদের দেশে সাধারণত উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত কিছু অণুজীব আছে, আর কিছু আছে প্রাণী জাত কিছু অণুজীব আছে। তো উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত যে অণুজীব গুলো, এগুলোর মধ্যে ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, অ্যাক্টিনোমাইসিটিস, এইগুলোই উল্লেখযোগ্য। অন্যদিকে প্রাণী জগতের অন্তর্ভুক্ত যে অণুজীব গুলো আছে, তার মধ্যে আমরা দেখি প্রোটোজোয়া, রোটিফার, নেমাটোড, এইগুলো অন্যতম। তবে এখানে উল্লেখ্য যে আমরা কেবল উদ্ভিদ জগতের অন্তর্ভুক্ত যে অণুজীব গুলো আছে সেইগুলোকে অণুজীব সার তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। তো এই মোটামুটি অণুজীব সার। এখন আমরা অণুজীব সারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে হলো ক্লাসিফিকেশন অফ বায়োফার্টিলাইজার। অণুজীব সারের শ্রেণী বিভাগ। একে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অণুজীব সারকে সারগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো নাইট্রোজেনাস বায়োফার্টিলাইজার, মানে নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব সার। আমাদের প্রকৃতিতে অনেক অণুজীব আছে যেগুলো বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন, সরাসরি অথবা গাছের সাথে সম্মিলিতভাবে গাছের সহযোগিতা নিয়ে তারা অণুজীব সার, এই অণুজীব গুলো বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবদ্ধ করে, আপটেক করে। এই জাতীয় কিছু অণুজীব আছে, অণুজীব সার আছে যেগুলোকে আমরা বলি নাইট্রোজেনাস বায়োফার্টিলাইজার বা নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব সার। আর কিছু অণুজীব সার আছে যেগুলোকে আমরা ফসফরাস দ্রবীভূতকারী অণুজীব সার বলতে পারি। আর কিছু অণুজীব সার আছে যেগুলোকে আমরা কম্পোস্ট তৈরিকারী অণুজীব সার বলতে পারি। তো এইভাবে আমরা অণুজীব সারকে প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি। তো আমাদের যে নাইট্রোজেন সংবন্ধনকারী যে অণুজীব সার আছে, এইগুলো প্রকৃতিতে এগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ পৃথিবীতে এখন প্রায় কৃত্রিম সারের পরিবর্তে অণুজীব সার বেশি ব্যবহার করার প্র্যাকটিস চলতেছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো এই নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব সার যেগুলো। তো এরা কি করে, বায়ুমণ্ডল থেকে সরাসরি অথবা গাছের সাথে সহ অবস্থায় থেকে তারা বায়ুমণ্ডল থেকে
নাইট্রোজেন সংবন্ধন, মুক্তজীবী বা অমিথজীবী নাইট্রোজেন সংবন্ধন। এটা কি? এটা হলো কিছু অণুজীব আছে যারা কোনো গাছের সহযোগিতা ছাড়া সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিজেরাই আপটেক করে, নিজেরাই সংবন্ধন করে এবং সে নিজের প্রয়োজনে এটা ব্যবহার করে এবং অবশিষ্ট অংশটা সে রেখে যায়। হ্যাঁ, পরবর্তীতে যখন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই ধরনের অণুজীবগুলো এরা কোনো গাছের শিকড়ে অবস্থান করে না, এরা সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসটা নিজেরা গ্রহণ করে নিজেদের শরীরে প্রয়োজন মেটায় এবং পরবর্তীতে এরা যখন মারা যায় তখন এই নাইট্রোজেন যৌগগুলো মাটির সাথে মিশে থাকে এবং উদ্ভিদ তা সহজে পরবর্তীতে গ্রহণ করতে পারে। এই ধরনের কিছু অণুজীব আছে আমাদের নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব, যেগুলো মুক্তজীবী অণুজীব বলা হয়। এরা কি করে? এদের মধ্যে যেমন উল্লেখযোগ্য অ্যাজোটোব্যাক্টার, এরপরে কোলোস্ট্রিডিয়াম, এই ধরনের কিছু অণুজীব আছে। আবার নীল সবুজ শেওলা কিছু আছে, সেগুলো হচ্ছে যেমন টোলিপোথেরিক্স একটা অণুজীব। হ্যাঁ, এরাও এই নীল সবুজ শেওলাটা সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তো এই ধরনের কিছু অণুজীব আছে। এরা কিন্তু শিম্বি জাতীয় গাছে শিকড়ে এরা তো গুটি বাঁধে না, গুটি বা বন্ধন অর্বুদ সৃষ্টি করে না। এরা সাধারণত অশিম্বি জাতীয় কোনো ফসল যেমন ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, হ্যাঁ, তুলা, আখ, এই ধরনের তামাক, সূর্যমুখী, এই ধরনের অশিম্বি জাতীয় যে সমস্ত ফসল আছে এই সমস্ত ফসলে এদেরকে ব্যবহার করা হয়। সাধারণত একটা গবেষণায় দেখা গেছে যে অ্যাজোটোব্যাক্টার অণুজীব সারটা যদি 200 গ্রাম নিয়ে 10 কেজি ধানের বীজের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়, তবে নাইট্রোজেনের যে চাহিদা ওই ফসলের, এটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যায়। এবং এইভাবে আমরা দেখতে পাই যে নাইট্রোজেনের যে ঘাটতি, এটা পূরণ করার জন্য এই ধরনের অণুজীব সারগুলো অত্যন্ত সহায়ক। এর বাইরে আরেকটা যে ভাগে ভাগ করা হয়েছে মিথজীবী নাইট্রোজেন সংবন্ধন, যেটাকে ইংরেজিতে সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। তো এখানে বিষয়টা হলো যে অণুজীবগুলো সরাসরি নিজে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ না করে এরা প্রথমত কি করে, ওই শিম্বি জাতীয় যে উদ্ভিদগুলো আছে যেমন বরবটি, ধনচা, শিম, ছোলা, এইভাবে অনেক ফসল আছে, চীনাবাদাম, সয়াবিন, মুগ, এই ধরনের শিম্বি জাতীয় যে ফসলগুলো আছে এই ফসলগুলোর শিকড়ে এরা এক ধরনের অর্বুদ বা গুটি তৈরি করে ওই গুটিতে এরা অবস্থান করে এবং ওখানে থেকেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন গুলো এরা সরাসরি সংবন্ধন করে ওইটা গাছের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসে। তখন ওই আশ্রয় দানকারী যে গাছ এ নিজেই ওই গুটির থেকেই এই নাইট্রোজেন গুলো গ্রহণ করতে পারে। সাথে সাথে এই অণুজীবগুলো তাদের প্রয়োজন মেটাতে পারে এবং এই ধরনের প্রায় অধিকাংশ
এরপরে আমরা আলোচনা করব ফসফরাস ঘটিত অণুজীব সার নিয়ে। ফসফরাস ঘটিত যে অণুজীবগুলো আছে এইগুলো কি করে, মৃত্তিকায় গ্রহণযোগ্য ফসফরাসের প্রাপ্যতা বৃদ্ধি করতে সহায়তা করে। আর এই ধরনের ফসফরাস ঘটিত অণুজীবগুলো নিয়েই যে সার তৈরি হয় সেইগুলোই মূলত ফসফরাস ঘটিত অণুজীব সার। আসলে আমাদের মৃত্তিকায় যে ফসফরাস থাকে এগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম এইগুলোর হাইড্রোক্সাইড অথবা কার্বনেট অথবা সিলিকেটের সাথে যুক্ত অবস্থায় থাকে, যেগুলো গাছ সহজে গ্রহণ করতে পারে। কিন্তু এই যে ফসফরাস ঘটিত অণুজীবগুলো আছে এইগুলো ওইগুলোকে ভেঙে দেয়। ওইগুলো যে সিলিকেট গুলো, যে সালফেটের যে যৌগগুলোকে ভেঙে দেয় এবং সহজে ব্যাসিলাস স্পেসিসের, কিছু আছে সিউডোমোনাস স্পেসিসের, কিছু ছত্রাক আছে অ্যাসপারজিলাস স্পেসিসের, হ্যাঁ, এরপরে পেনিসিলিয়াম। এই ধরনের ছত্রাকগুলো আমাদের মানে অব্যবহৃত অগ্রহণযোগ্য ফসফেট গুলোকে ভেঙে দেয় এবং গাছ গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় সংক্ষেপে আলোচনা করি, আজকে আমি শেষ করবো, সেটা হলো কম্পোস্ট তৈরিকারী অণুজীব সার। তো এখানেও আমাদের সাধারণভাবে কম্পোস্ট তৈরি করতে যেয়ে আমাদের 6 মাস লেগে যায়, কিন্তু কিছু অণুজীব আছে যেমন ট্রাইকোডার্মা, অ্যাসপারজিলাস, হ্যাঁ, অল্টারনেরিয়া, এই ধরনের কিছু অণুজীব আছে, সিউডোমোনাস কিছু অণুজীব আছে, তারা খুব সহজেই কয়েক সপ্তাহের মধ্যে কম্পোস্ট গুলো বিভিন্ন রকম কম্পোস্ট সার তৈরিতে সাহায্য করে। তো আজকে আমি এই পর্যন্ত আলোচনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসের পরবর্তী থেকে ডিটেইলস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।